অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখেন, মোটামুটি ভাবে আপনি যদি গুলিস্তান, শাহবাগ এবং পুরান ঢাকায় যেতে চান তাহলে আজকে যেতে পারবেন না, কারণ 4টি বড় সমাবেশ হবে বলে মনে হচ্ছে, 3টাই বড় সমাবেশ। এনসিপি মানে চেষ্টা করছে যে তারা শহীদ মিনারে বিরাট সমাবেশ দেখাবে, ছাত্র দল তো বড়ই আছে, তারাও তো দেখাবে, একটা প্রতিযোগিতা হবে সমাবেশে। জামাতের সাংস্কৃতিক অর্গানাইজেশন তারা তো আপনার প্রোগ্রাম করেই যাচ্ছে। তো ওখানে জামাতের আমি যেটা বলি যে দেখেন, দেশ এনসিপি কিছু কিছু বেসুরো কথা মাঝে মধ্যে বলে যে নূতন বাংলাদেশ, দ্বিতীয় বাংলাদেশ। জামাত ইসলামও প্রোগ্রাম করে, সেখানে জাতীয় সঙ্গীত হয় না, বাংলাদেশের পতাকা ওড়ে না, এই সমস্যাগুলি আছে। সুতরাং আমরা কোথায় যাচ্ছি, কোথায় সিদ্ধান্ত নিয়ে নোংর ফেলছি, আমার কাছে এখনো পরিষ্কার হয়নি। তো যাই হোক, শেষে আবার পরীক্ষা আছে, এসএসসি বিসিএস পরীক্ষা আছে। সুতরাং ঢাকা শহরের অর্ধেক অঞ্চল কিন্তু এই সমাবেশের কাছে বন্ধ হয়ে গেল। সুতরাং আমি তো বরাবরই বলি যে দেশ গণতান্ত্রিক, সবার সমাবেশ হবে, তার জন্য নির্ধারিত জায়গায় থাকা উচিত, নির্ধারিত জায়গা করে দেওয়া উচিত, যে ওইসব জায়গা ছাড়া মিটিং হবে না। রাস্তাঘাট বন্ধ করে, দেখেন শাহবাগ কিছু হলে শাহবাগে বসে পড়ে। শাহবাগ একটা মানে একদম এমন একটা ইম্পর্টেন্ট জায়গা, ওখানে বন্ধ করে দেওয়া মানে সারা ঢাকা শহরে এটা চেইন এফেক্ট হয়ে যায়, এবং আমাদের সব জায়গায়। তো এই জন্য আমি বলছি যে রাজনৈতিক দলগুলি, সংগঠনগুলি এগুলো সতর্ক হওয়া উচিত। জনগণের ভোগান্তি এমনিতেই অপরিসীম, নানা কারণে ভোগান্তি অপরিসীম, তার সাথে যদি এই সমাবেশ করে ভোগান্তি তৈরি করে, এটা তো ম্যানমেড সমাবেশ, ম্যানমেড সমস্যা তারা নিজেরা তৈরি করেছে। কারণ এই মিটিং ধরেন এনসিপি মিটিং করেছে আজকে, আমার ছাত্র দলও করছে, একই দিনে পাশাপাশি বলা যায়। শহীদ মিনার আর আপনার এনসিপি শহীদ মিনার আর আপনার ছাত্র দল শাহবাগ, এটা তো কাছাকাছি জায়গা, ওই অঞ্চল পুরোটা আটকে গেল। সুতরাং এই বিবেচনাটা বোধটা রাজনৈতিক দলগুলোর ভিতরে আসুক। আর শাহবাগ আপনার 2021 সালে কাদের মোল্লার যখন যাবজ্জীবন হয়, তখন থেকে কিন্তু ওই জায়গাটা আন্দোলনের কেন্দ্র করে ফেলা হয়েছে। আপনার শাহবাগে ডাক্তার এইচ খান, এখন তো খবর নাই, তাকে এনে সরকারি অনেক খাবার দাবার দিয়ে, পায়খানা পেশাবের জায়গা সবকিছু দিয়ে ওখানে আপনার সমাবেশ করিয়ে অনেক দিন ঢাকা শহরকে বন্দি করে রেখে তারপরে আইন পাল্টানো হয়েছে, ফাঁসির আপিল করার সুযোগ করে দেওয়া হয়েছে, তারপরে ওই সমাবেশ উঠেছে। এখন আর তার প্রয়োজন নাই। তো এই জন্য অনেক সমাবেশই কিন্তু প্রয়োজন থাকে না, কিন্তু সমাবেশ করতে হয়। আমি ছাত্র দল এবং এনসিপির যে সমাবেশ আজকে যেটা হচ্ছে, এটা কিন্তু শক্তি পরীক্ষা ইনডাইরেক্টলি, কে কত সমাবেশ, এবং দুই পক্ষই কিন্তু বড় সমাবেশ করার চেষ্টা করবে। সেটা হচ্ছে এনসিপি তো তাদের আপনার বহু চেষ্টা করতেছে ওখানে সমাবেশ, একবার সমাবেশ করতে গিয়ে দেখা গেছে যে সমাবেশে ওই যে আপনার বর্ষপূর্তি অনুষ্ঠানে যতজন মঞ্চে দাঁড়ায় আছে তার চাইতে কম মানুষ আপনার ওই ফটো সাংবাদিকরা দাঁড়ায় আছে। তো এরকম এই জন্য আতঙ্ক তাদের ভিতরে আছে, হয়তো বড় সমাবেশ করার চেষ্টা করবে। তবে আমার বক্তব্য হচ্ছে সরকারের এক নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেওয়া উচিত সভা সমাবেশের জন্য। ঢাকা শহরে এখনো কিছু জায়গা আছে। আমি একটা জিনিস একটু বলতে চাই আপনাকে, যে এদের মধ্যে আপনি যে কথাটা বললেন যে লোক সমাগমের একটা প্রতিযোগিতা দেখা যায়, আসলে কি বেশি লোক সমাবেশে যদি আপনি নিয়ে আসতে পারেন, তাতে কি প্রমাণ হয় যে তারা অত বড় বেশি মানুষের সমর্থন তারা পাচ্ছে? যেমন ধরা যাক, কয়েকদিন আগে জামাতে ইসলামের যে সমাবেশটা সোহরাওয়ার্দী উদ্যানে হলো, তাদের নেতা আব্দুল্লাহ মাহমুদ তাহের উনি বলার চেষ্টা উনি বললেনই যে এই উদ্যান তৈরি হওয়ার পর এত বড় সমাবেশ আর কেউ করতে পারে নাই। 71-এ শেখ মুজিবুর রহমান যে 7ই মার্চের ভাষণে যাওয়ার সময় যে সমাবেশের লোক হয়েছিল, তার চেয়েও নাকি বেশি লোক ওনাদের সমাবেশে হয়েছে। তাহলে কি এর মাধ্যমে এটাই প্রমাণ করে যে 71-এ শেখ মুজিবুর রহমানের দল যে পরিমাণ ভোট পেয়েছিল, জামাতে ইসলাম এবার তার চেয়ে অনেক বেশি ভোট পাবে? নম্বর কথা হচ্ছে 71-এ এখন যে জামাতের লিডারশিপ আছে তারা জন্মগ্রহণ করেছে কিনা সন্দেহ আছে। জন্মগ্রহণ করলেও তারা কিন্তু খুবই ছোট ছিল। তারা 71-এ 7ই মার্চের যে সমাবেশ হয়েছে সেটা দেখে নেই, কারণ ওটা একটা রেস কোর্স ছিল, বিশাল আকার, ঘোর দৌড়, বিশাল আকার, এবং সেটাতে হাতে লাঠি, বাঁশের লাঠি ছিল, পুরা মাঠ ভর্তি ছিল। এখন তো সোহরাওয়ার্দী উদ্যান হওয়াতে গাছ গাছরা
মিটিং করার জায়গায় জায়গায় কমে গেছে। তো বিরাট সমাবেশ হয়েছে বটে, কিন্তু তাই বলে 7ই মার্চের সমাবেশ তখন 7.5 কোটি লোক ছিল সারা দেশে, এখন 18 কোটি 20 কোটি লোক। সুতরাং অনুপাতটাও তো করবেন। সুতরাং এটা জাস্ট প্রচারের জন্য সে বলছে। তবে আমি যেটা বলেছি ওই সমাবেশের পরে 3টে কথা বলেছি। একটা, জামাতে ইসলামের সকল সমর্থক ওই মিটিং এ যতগুলো আসছে সারা বাংলাদেশে ভোটও তাদের ততগুলোই। 1, 2 হলো এত বড় সমাবেশ হয়েছে, 3-4 ঘন্টা হাম রাত গজল অনেক কিছু ঘটেছে, কিন্তু সেখানে কিন্তু জাতীয় সঙ্গীত পড়া হয় নাই, পাঠ করা হয় নাই, এবং জাতীয় পতাকাও উড়ানো হয় নাই। সুতরাং স্বাভাবিকভাবেই প্রশ্ন যে আপনার আমার এই দেশের প্রতি মমত্ব এবং তাদের দেশের প্রতি মমত্বর ভিতরে ঘাটতি কিন্তু দেখা গেছে। সুতরাং এগুলো অবান্তর। আমার মনে হয় যে বিএনপি বা আগের আওয়ামী লীগ, ইভেন ছাত্র দল, তারা যে সমাবেশ করবে হয়তো দেখা যাবে 4/1 তাদের সমর্থক হাজির হবে, কিন্তু জামাত ইসলামের কিন্তু মোটামুটি ভাবে 98% লোক সমাবেশ দেখলে হাজির হয়। সুতরাং ওখানে যত সমাবেশে তাদের হাজির হয়েছে, এটা কিন্তু সারা বাংলাদেশ থেকে ট্রেন দিয়ে বাস দিয়ে নিয়ে আসছে, এবং আমার মনে হয় যে তার চেয়ে খুব বেশি হলে 2% ভোট বেশি হবে। অর্থাৎ তারা, আমি বলবো এই সমাবেশ করে তারা যে ভোট পাওয়ার যে সম্ভাবনা দেখা দিচ্ছিল, যে অনেকের ভিতরে কনফিউশন, জামাত বোধহয় এত ভোট বেড়ে গেছে, জামাত বোধহয় 7% ভোট বেড়ে গেছে, জামাত বোধহয় 10% ভোট বেড়ে গেছে, এটা তারা পরিষ্কার করে দিচ্ছে তাদের ভোট বাড়ে নাই, তাদের সংখ্যা ঠিকই আছে। এটা ওই জমাবেতের ফলে এতে জামাত, আমি মনে করব জামাতের লাভ হয় নাই, জামাত ক্ষতিগ্রস্তই হয়েছে। জনমনে তাদের শক্তি কতটুকু এটা তারা বুঝতে পারছে জনগণ। আচ্ছা, যে জিনিসটা আজকে বলা হচ্ছে, আজকে যে মিটিংটা হচ্ছে, বিশেষ করে আপনার জাতীয় নাগরিক পার্টির যে মিটিং হচ্ছে, সেখানে তারা আজকে বলছে তারা নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে। এর থেকে আপনার কি বলে, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কয়েকটা জিনিস কিন্তু গত কয়েকদিন ধরে খুব আলোচনা হচ্ছে, যে আপনার জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, আবার এর মধ্যে আজকে শুনলাম নতুন বাংলাদেশের ইশতেহার। তো এই বিষয়গুলো না সাধারণ আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই এই জুলাই সনদ জিনিসটা কি, আবার জুলাই সনদ বুঝলাম, জুলাই ঘোষণাপত্রটা আবার কি, আবার এই দুইটা বুঝতে বুঝতে অনেক কষ্ট হয়েছে আমার। কিন্তু এখন দেখি নতুন আরেকটা বাই করছে যে নতুন বাংলাদেশের ইশতেহার। এই জিনিসটা কি বুঝেন নাকি? আমি কিন্তু বুঝি নাই বন্ধু। দেখেন, নূতন বাংলাদেশ শব্দটা কিন্তু নূতন না। নূতন বাংলাদেশ শব্দটা এই ব্যাককল উপদেষ্টারা তারা যে 8 তারিখে ওত নিয়েছে, 8 তারিখকে নূতন বাংলাদেশ কিন্তু ঘোষণা করতে দিয়েছিল, আবার উল্টো করছে সেটা, এটাকে নূতন বাংলাদেশ। এখন এনসিপি আজকে নূতন বাংলাদেশ, তখন নূতন বাংলাদেশ বলেই তখন মনে হয় আপনি আমি নাই, এদেশের বাসিন্দা আমরা না, বাংলাদেশ নাই, নূতন বাংলাদেশ। আবার কখনো কইতো, আগে কইতো দ্বিতীয় বাংলাদেশ। আরে ভাই, বাংলাদেশ তো আছে। বাংলাদেশের এই সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান অনুযায়ী ওত নিয়েছে, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কিন্তু মতামত নিয়েছে, তারা বলেছে এই সরকার বৈধ। তাহলে এটা একটা সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার মানেই তারা এই সরকার বাংলাদেশকে মেনে নিয়েছে, বাংলাদেশের সংবিধানকে মেনে নিয়েছে, এটা নিয়েই রাষ্ট্র চলছে। এখানে নতুন বাংলাদেশ কোত্থেকে আসলো? নতুন বাংলাদেশ তার মানে কি আগের বাংলাদেশ থাকবে না? 24 সাল থেকে বাংলাদেশের সৃষ্টি হলো, আগে বাংলাদেশ নাই, মুক্তিযুদ্ধ হয় নাই, দেশ স্বাধীন হয় নাই, এগুলো বলতে হবে তো। 52 সালে এই পৃথিবীর ভিতরে একটা জাতি, পূর্ব পাকিস্তানের জাতি, বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে। বাংলা ভাষা 52 সাল নাই। তো এই জন্য দ্বিতীয় প্রশ্ন হলো, ধরেন আমি সংক্ষেপে বলছি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র, ওনারা বলতে চায় এই যে জুলাই সনদের যেসব এই 24কে কেন্দ্র করে ঘটনা ঘটেছে সেগুলা, তাহলে ওরা লেখুক। যারা চাকরির জন্য, বিসিএস এর চাকরির জন্য কোটা সংস্কার আন্দোলন শুরু করছিল, শেষে গিয়ে রাজনৈতিক দল জনতা ইনভলভ হয়েছে, শেষে ফেসিবাদের বিলুপ্ত চাইছে, এবং শেখ হাসিনার ইগোর কারণে এবং ফেসিবাদী আচরণের কারণে এটা কিন্তু শেষ পর্যন্ত এক দফায় গেছে, ফেসিবাদ বিলোপ। সে যদি যে কোনো মুহূর্তে আলোচনার ডাক দিলেই কিন্তু এটা সমাধান হতো, আন্দোলনটা কি এত কঠিন ছিল না। যখন পরে শেষের দিকে রাজনীতিবিদরা পর্দার অন্তরাল থেকে ঢুকে গেছে, তখন ওটা ফেসিবাদী এক দলের আন্দোলনে চলে আসছে, তখন শেখ হাসিনাকে পালাতে হয়েছে। তো আপনারা লেখেন, ঘোষণাপত্রে লেখেন যে এটা চাকরির জন্য শুরু হয়েছিল, শেষ পর্যন্ত এই হয়েছে, সত্য কথা লেখেন,
লেখেন, সমস্যা কি, লেখেন। না তো লিখবেন না, খালি কবেন জীবন দিতে। আরে জীবন দিতে তো এ দেশের সাধারণ লোক জীবন দিছে বেশি। ছাত্র জনতা জনতা এটা প্রকাশ হয়েছে না। আপনার সাধারণ ছোটখাটো ব্যবসায়ী, ভ্যান ব্যবসায়ী, রিক্সা চালক, এইসব সাধারণ, তারা কোথায়? তারা কোথায়? আবার আন্দোলন তো মাঝখানে থেমে গেছিল। প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা বেরোনোর পরে আন্দোলন আবার চাঙ্গা হয়েছে। এগুলো লেখেন, সব লেখেন, এবং সবাইকে স্মরণ করেন। এদেশের শ্রমিকরা জীবন দিয়েছে, আপনার ছোট ছোট ব্যবসায়ীরা, ক্ষুদে ব্যবসায়ীরা জীবন দিয়েছে বেশি, সাধারণ লোক জীবন দিয়েছে বেশি। তাদের কথা লেখেন। তাদের প্রতিনিধি কোথায়? কোথায় এখন বলেন? আপনার মাঝখানে তো আন্দোলন শেষই হয়ে গেছিল ওই ভাতের হোটেলের পরে। প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র আসছে, তাদের প্রতিনিধি কোথায়? তাদের প্রতিনিধি কোথায়? সুতরাং তার মানে এখন আপনি কি বলতে যাচ্ছেন, তার আপনি বলতে যাচ্ছেন যে এই ৭১-এর মতো এবারও আন্দোলনটা আপনি ছিনতাই, আন্দোলনের যে বিজয়টা এটা ছিনতাই হয়ে গেছে? ছিনতাই করার চেষ্টা হচ্ছে, এখনো ছিনতাই হয় নাই, তবে ছিনতাই হওয়ার চেষ্টা হচ্ছে। আজকে দেখেন, যেটা প্রথম আলোতে ছাপা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আপনার যে ইয়ার জুলাই ঘোষণাপত্র যেটা হবে, সেখানে বিএনপির তরফ থেকে সালাউদ্দিন সাহেব বলছে সংবিধানের চতুর্থ শিল্প তফসিলে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা বর্ণিত করব। কিন্তু সেটি সংবিধানের প্রস্তাবনায় রাখা অবাস্তব। সেটা তফসিলে আলাদাভাবে ঘোষণা করা সম্ভব নয়। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে, জুলাই ঘোষণাপত্রে জুলাই সনদ যদি আপনি করেন, তাতে যদি আপনি সবকিছু আনেন, আনতে চান, তাহলে 52 সালের ভাষায়, বাংলা ভাষায় কথা বলি, সেটাকে অস্বীকার করতে পারবেন না। সেখান থেকে শুরু করে ৭১, আপনার ৯০, আমি মেজরটা বলছি, ৬৯-এর আন্দোলন, ৯০-এর আন্দোলন, তারপরে ২৪-এর আন্দোলন আনেন। কোথায় কতটুকু ত্যাগ তিতিক্ষা হয়েছে বলেন? ৭১-এ ৩০ লক্ষ লোক মারা গেছে বলেন? ৭১-এ যে সারা দেশ প্রলয়কাণ্ড ঘটে গেছে বলেন? আমি তো কোন মুক্তিযোদ্ধা ১ মিনিটের জন্য ভাবে নাই সে জীবিত থাকবে। হ্যাঁ, 1 সেকেন্ডের জন্য ভাবে নাই। যারা আছে এগুলো স্মরণ করবেন না আপনি? আবার ফের আমরা শুনতে পাচ্ছি যে মুক্তিযোদ্ধারা যে বেনিফিট পায় তাদের দিতে হবে, তাদের আবার ফের কি আর্মির সব বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক এসব দিতে হবে। ওই ধরনের একটা প্রচারণা আছে, বাট এটা আসলে ফেক, আমি যতটুকু জেনেছি। হ্যাঁ, সঠিক না। আচ্ছা, যাই হোক, আবার কথা হচ্ছে, জুলাই সনদে যদি লেখে, এটা সংবিধানের অংশ হতে পারে না। কারণ বাংলাদেশের একটি সারা জীবন 52 সাল থেকে শুরু হয়ে সবসময় আমরা মুক্তির জন্য রক্ত দিয়েছি। কয়টা স্মরণ করবেন? আসলে ওনারা জুলাই সনদ চায় যে ইন্ডিমিনিটি চায়। আপনি খেয়াল করে দেখেন, যখন শেখ মুজিব পরিবার সহ হত্যা করা হলো, তখন এই রশিদ ফারুক, কর্নেল রশিদ ফারুক, এদেরকে কিন্তু মোস্তাক ইন্ডিমিনিটি দিয়েছিল যে তাদের কোনো বিচার করা যাবে না ওই সময়ে। কিন্তু কোথায় তারা বলেন? এবং তাদের দম্ভ এবং শক্তি এতই ছিল, তাদের একটা পত্রিকা ছিল দৈনিক মিল্লাত, এটা কিন্তু সবচেয়ে বেশি সার্কুলেশন ছিল, সবচেয়ে বেশি সার্কুলেশন। কোথায় মিল্লাত, কোথায়? সুতরাং আপনি, তাদের বিচার হয়েছে না? তাদের রশিদ ফারুক এদের বিচার হয়েছে না? বিচার তো হয়েছে। তারপরে স্বাধীনতা যুদ্ধের আপনার মানবতা বিরোধী দায়ে জামাতের নেতাদের বিচার হয়েছে না? হয় নাই? ইন্ডিভিজুয়াল তো দিয়েছিল, ঠিক নাই তো? এখন আপনার সংবিধানে লিখে দিয়া কি করবেন আপনি বলেন? ইন্ডিপেন্ডেন্ট দিয়েই আপনি তো রক্ষা করতে পারেন না। সংবিধান তো কিছু না। সংবিধান সরকার, ধরেন একটা সরকার আসলো, সংবিধান চেঞ্জ করে ফেললো, সংসদে হলো মেইন একটা সংবিধান সংস্কার করতে পারে, সংবিধানের নতুন সংশোধন দিয়ে দেন। মেজর সংস্কার তো 17টি হয়েছে না? সব পার্টি তো করছে, এরশাদ করছে, বিএনপি করছে, আওয়ামী লীগ বেশি করছে মানলাম, কিন্তু সব সংস্কার, মৌলিক সব সংস্কার করেছে যার যার পার্টির পক্ষে সংস্কার করেছে। এবারেও ধরেন আপনি বলে দিলেন, ইন্ডিপেন্ডেন্ট দিয়ে দিলেন, জুলাই অভ্যুত্থানের যে যা কিছু ঘটেছে তারা বলেছে, এখানে বলেছে যে এটা যদি সংবিধানের সম্মত না হয় এবং আইনি স্বীকৃতি না দেওয়া হয়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তারা দেশদ্রোহী হবে, দেশদ্রোহী হতে পারে। ভাই, দেশদ্রোহী হতে পারে, আপনার ইন্ডিপেন্ডেন্ট আইনি কাঠামো দিয়ে লাভ আছে যে যারা ক্ষমতায় যাবে। আপনার ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং, আপনারা ঐক্যমত্য কমিশন করছেন, আপনার আন্ডারস্ট্যান্ডিং হবে। সরকারে আপনারা জুলাই গণঅভ্যুত্থানের সব দল একসাথে থাকেন, ফ্যাসিবাদ আসলে 5 বছর পরে আসুক, 10 বছর পরে আসুক, 100 বছর পরে আসুক, এগুলো রাখবে? এই ইন্ডিপেন্ডেন্ট রাখবে? এই সংবিধান রাখবে? রাখবে না তো।
তারা তো তাদের আওয়ামী লীগ আসলে তাদের সংবিধানে ফেরত যাবে, তো বিচার তো হবে, বিচার তারা ছেড়ে দিবে, বিচার হবে না। সুতরাং আইন করে সম্ভব না। ব্যাপারটা হলো রাজনৈতিক তাহলে গণতান্ত্রিক সরকার। না, তাহলে এখানে কিন্তু এই প্রশ্নটা শেষ প্রশ্ন আমার আপনার কাছে, আমি জানতে যাচ্ছি যে আপনি যেটা বললেন যে ইন্ডেমনিটি আসলে কোনো রক্ষা কবচ নয়, মানলাম রক্ষা কবচ নয়, কিন্তু যে কাজগুলো ওই গণ আন্দোলনের সময় হয়েছে সব তো আইন মেনে হয়নি। তাহলে তাদের জন্য একটা কিছু তো থাকা দরকার রক্ষা কবচ হিসেবে, যাদের কি তার নিরাপত্তা, এটা কি কিভাবে সম্ভব ছিল? না, সেটা তো বলা হয়েছে যে তার একটা বিবৃতি সংক্ষেপে থাকবে, যে সংবিধানের তফসিলে থাকবে, চতুর্থ তফসিলে থাকবে, কিন্তু প্রস্তাবনায় তো আসতে পারে না, প্রস্তাবনা তো হতে পারে না, প্রস্তাবনা হতে পারে না। এক, দুই হলো এটার জন্য কোন ইন্ডিপেন্ডেন্ট দিতে গেলেও সংসদ লাগবে, সংসদ তো নাই। এখন আপনার সংবিধানের যদি আপনার ইয়েতে নিয়ে যান, আপনার কি তফসিল মুক্ত করেন, সমস্যা নাই, কিন্তু আপনি যদি এটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন তাতেও সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু আপনি যদি এটা নিয়ে আসেন, প্রস্তাবনার অঙ্গীকার নিয়ে আসেন, তাহলে তো খুব কঠিন হলো। তখন তো স্বাভাবিকভাবে 52 সাল থেকে আমরা চাইবো, 71 সালকে গৌণ করে দেখলে চলবে না। আপনারা যারা এইটা চাচ্ছেন তারা তো পতাকা উড়ান না, তারা তো জাতীয় সঙ্গীত পড়েন না, তার সাথে আমার কি ঐক্য? তার সাথে আর আমার তো একসাথে যায় না। সুতরাং আগে বাংলাদেশ মানতে হবে, তারপরে আপনি বলতে পারেন যে আমাকে ইন্ডিভিজুয়াল, আমাকে বাঁচান। তারা তো আত্মরক্ষার জন্য এগুলি করছে, তারা তো পরিষ্কার ভাবেই বলতেছে, পরিষ্কার ভাবেই বলতেছে তাদেরকে এবং এই সরকারকে রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসানো হবে। কে ফাঁসাবে? একমাত্র আওয়ামী লীগ ছাড়া তো আর ফাঁসানোর কেউ নাই। বিএনপিও তো করবে না, করবে না, তাদের ডরটা হলো আওয়ামী লীগ নিয়ে। আরে আওয়ামী লীগ বাংলাদেশের মাটি এমন, আপনি দেখেন 17টা বছর 111 সহ 17 বছর বিএনপির উপরে এবং অপোজিশনের উপরে কম দমন পীড়ন হয় নাই। আয়নাঘর, বিশ্বের একটি বাংলাদেশ গণতান্ত্রিক দেশ নামে পরিচিত দিয়া আয়নাঘর বন্দিশালা করতেছিল। হ্যাঁ, তো আপনি খেয়াল করে দেখেন, একটি লোক বিএনপির পরিবর্তন হয়েছে, দল গেছে, কেউ আওয়ামী লীগে জয়েন করছে, নিষ্ক্রিয় পাবেন দু একজন, কিন্তু কেউ চেঞ্জ হয়নি। আওয়ামী লীগেরও কেউ চেঞ্জ হবে না, এটা ধরে রাখেন। তারা হয়তো আত্মরক্ষার্থে চুপচাপ থাকবে, চেঞ্জ হবে না সমর্থক। সুতরাং আওয়ামী লীগকে যদি আপনি চিরতরে যে বিদায় দিচ্ছেন, এটা বিদায় দিতে পারবেন রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করে। কিন্তু যেভাবে কথা বলছেন, যেভাবে আস্ফালন ঘটানো হচ্ছে বিভিন্ন দল থেকে, তাতে তো আওয়ামী লীগকে তো নিঃশেষ করা যাবে না। আওয়ামী লীগের নেতা কর্মীকে বুঝাইতে হবে যে আওয়ামী লীগ যা করেছে এবং আওয়ামী লীগের যে রাজনীতি, এটা সঠিক নয়। আপনি রাজনীতিকে দিয়ে আপনি তার পাশাপাশি বেটার রাজনীতি, দেশ এবং জনগণের স্বার্থে রাজনীতি তুলে ধরবেন। রাজনীতিতে মোকাবেলা করলেই সম্ভব, কিন্তু জোর করে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কোনো দলকে নিষিদ্ধ করে রাখতে পারবেন না।